টাকা পয়সার সাথে আমাদের সম্পর্কটা আসলে কিসের ওপর নির্ভর করে? কোনো জটিল ফাইন্যান্সিয়াল থিওরি নাকি আমাদের নিজেদের মন? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সম্পদ, লোভ আর সুখের মতো বিষয়গুলো আসলে গণিতের চেয়ে অনেক বেশি মনস্তত্ত্বের খেলা। আচ্ছা, চলুন একদম দুটো ভিন্ন ধরনের জীবনের গল্প দিয়ে শুরু করা যাক। একদিকে রোনাল্ড রিড, পেশায় একজন সাধারণ দারোয়ান, কিন্তু কি অবিশ্বাস্য ধৈর্য! তিনি $8 মিলিয়ন একটা বিশাল সম্পদ তৈরি করেছিলেন। আর অন্যদিকে রিচার্ড ফাসকোন, হার্ভার্ডের MBA, মস্ত বড় এক এক্সিকিউটিভ, কিন্তু শেষে কিনা লোভের কারণে একেবারে দেউলিয়া। ভাবা যায় কি করে হলো এত বড় পার্থক্য দুজনের মধ্যে? আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, আর্থিক সাফল্য কোনো রকেট সায়েন্স না। এটা আসলে একটা সফট স্কিল। মানে কে কি জানে তার চেয়ে অনেক বেশি জরুরি হলো সে কেমন আচরণ করছে। আজকের পুরো আলোচনার মূল ভিত্তি কিন্তু এটা। তো আজকে আমরা মূলত 4টা বিষয় নিয়ে কথা বলবো। টাকার ব্যাপারে আমাদের একদম নিজস্ব যে দৃষ্টিভঙ্গি, এরপর দেখব সুযোগের দুটো দিক, কথা বলবো আর চাই বা নেভার এনাফের ফাঁদ নিয়ে, আর সব শেষে জানব ধৈর্যের কি অবিশ্বাস্য ক্ষমতা। চলুন তাহলে আমাদের প্রথম পয়েন্টে আসা যাক, টাকার ব্যাপারে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। আর এর মূল কথাটা হলো, টাকা পয়সার বিষয়ে কেউই আসলে পাগল না। একবার ভেবে দেখুন তো, পৃথিবীতে যা কিছু ঘটেছে তার হয়তো 0.000001% আমাদের নিজেদের চোখে দেখা। কিন্তু পৃথিবীটা কিভাবে চলে সে ব্যাপারে আমাদের যে ধারণা, তার প্রায় 80%ই তৈরি হয় ওই অতটুকু অভিজ্ঞতা থেকেই। কি অদ্ভুত, তাই না? একটা উদাহরণ দেই, কেমন? ধরুন, যার জন্ম ১৯৫০ সালের দিকে, তিনি তার টিনেজ বা ২০-এর কোঠায় স্টক মার্কেটকে দেখেছেন মোটামুটি শান্ত। কিন্তু যার জন্ম ধরুন ১৯৭০ সালে, তিনি দেখেছেন বাজার ১০ গুণ বেড়ে যেতে। আবার ধরুন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, এক এক প্রজন্মের কাছে এর অভিজ্ঞতাটাও কিন্তু একদম আলাদা। তো বোঝা যাচ্ছে যে কার জন্ম কখন হচ্ছে তার উপর ভিত্তি করে রিস্ক আর রিওয়ার্ড নিয়ে তাদের চিন্তাভাবনাটাও আমূল বদলে যায়। তো মুদ্রা কথা হলো, আমরা সবাই আসলে নিজের প্রজন্মের অভিজ্ঞতা দিয়ে গড়া এক একটা আলাদা চশমা পরে দুনিয়াটাকে দেখি। আর ঠিক এই কারণেই দুজন সমান বুদ্ধিমান মানুষও টাকা পয়সা বা বিনিয়োগ নিয়ে একদম ভিন্ন দুটো সিদ্ধান্তে আসতে পারেন, আর কেউই কিন্তু ভুল নন। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে, সুযোগের দুটো দিক। আর সোজা কথায় বললে, লাক আর রিস্ক, মানে ভাগ্য আর ঝুঁকি, এরা আসলে ভাই বোনের মতো, একই মুদ্রার এ পিঠ ও পিঠ। বিল গেটসের গল্পটা দিয়েই শুরু করা যাক। সালটা ছিল ১৯৬৮। ভাবুন তো, সেই সময়ে সারা দুনিয়ায় হাতে গোনা কয়েকটা মাত্র হাইস্কুলে কম্পিউটার ছিল, আর বিল গেটস ঠিক তেমনই একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন। এটা যে কি বিরাট একটা ভাগ্যের ব্যাপার ছিল, তা তাকে অন্যদের থেকে কয়েক যোজন এগিয়ে দিয়েছিল। হিসেব করলে দেখা যায়, ওই সময়ে একজন হাইস্কুলের ছাত্রের জন্য বিল গেটসের মতো কম্পিউটারে হাত দেওয়ার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল 10 লাখে মাত্র একবার। এটা তো পিওর লাক, মানে একদমই ভাগ্যের খেলা। কিন্তু গল্পের আরেকটা পিঠও আছে। যেমনটা বলছিলাম, লাক আর রিস্ক। বিল গেটসের একজন বন্ধু ছিলেন, কেন্ট ইভ্যান্স, ঠিক বিলের মতোই জিনিয়াস। মাইক্রোসফট শুরু করার স্বপ্নটা তারা একসাথেই দেখতেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! হাইস্কুল শেষ হওয়ার আগেই পাহাড়ে চড়তে গিয়ে একটা দুর্ঘটনায় কেন্ট মারা যান। এটাও ছিল ঠিক 10 লাখে 1 ঘটার মতো একটা ঘটনা। মানে এটা ছিল সেই 1 ইন আ মিলিয়ন রিস্ক। ভাগ্য আর ঝুঁকি একই শক্তি, কিন্তু কাজ করেছে ঠিক উল্টো দিকে। এই ঘটনাটা আমাদের একটা বড় শিক্ষা দেয়। তা হলো, কোনো কিছুই আসলে বাইরে থেকে দেখছে যতটা ভালো বা যতটা খারাপ মনে হয় ততটা নয়। আমাদের জীবনের ফলাফলের পেছনে নিজেদের চেষ্টার বাইরেও এমন অনেক শক্তি কাজ করে যা আমাদের হাতে নেই। আচ্ছা, চলুন এবার আমাদের ৩ নম্বর পয়েন্টে যাওয়া যাক। এটাকে বলা যায় নেভার এনাফ বা কখনোই যথেষ্ট নয় এর ফাঁদ। এটা একটা সতর্ক বার্তা, বিশেষ করে যখন দেখি অনেক ধনী মানুষও অদ্ভুত সব কাণ্ড করে বসেন। রজত গুপ্তর গল্পটাই ধরুন না। কলকাতার এক বস্তি থেকে উঠে এসে তিনি মেকেনজির মতো কোম্পানির সিইও হয়েছিলেন। নিজের চেষ্টায় $100 মিলিয়নেরও বেশি সম্পদ গড়ে তুলেছিলেন।
কিন্তু যখন তিনি বিলিয়নিয়ারদের সাথে ওঠাবসা শুরু করলেন তার মনে হলো আমার আরও চাই। আর ঠিক তখনই তিনি এমন একটার জন্য ঝুঁকি নিয়ে বসলেন যেটা তার একদমই দরকার ছিল না। আর ফলাফল, যা কিছু তার ছিল, যা কিছু তার দরকার ছিল, সবই হারালেন। ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগে শেষ পর্যন্ত জেলেও যেতে হলো তাকে। এই প্রসঙ্গে লেখক জোজেফ হেলারের একটা অসাধারণ কথা মনে পড়ে যায়। একবার এক বিলিয়নিয়ারের পার্টিতে তাকে বলা হয়েছিল, এই লোকটা একদিনে আপনার সারা জীবনের চেয়ে বেশি আয় করে। উত্তরে হেলার বলেছিলেন, হ্যাঁ তা ঠিক, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস আছে যা ওর কাছে কোনো দিনও থাকবে না, আর সেটা হলো যথেষ্ট। এটাই কিন্তু সত্যিকারের সম্পদ, তাই না? ওই যথেষ্ট বলতে পারার ক্ষমতা। তাহলে প্রশ্ন হল, এই নেভার এনাফের ফাঁদ থেকে বেরোনোর উপায়টা কি? খুব সহজ কয়েকটা ধাপ। ১. নিজের জন্য যথেষ্ট বা এনাফের সংজ্ঞাটা ঠিক করে নেওয়া। ২. অন্যের সাথে নিজেকে তুলনা করার যে বিষ, তা থেকে দূরে থাকা। আর ৩, এবং সবচেয়ে জরুরি, এটা মাথায় রাখা যে সুনাম, স্বাধীনতা, পরিবার আর মনের শান্তি, এই জিনিসগুলো নিয়ে ঝুঁকি নেওয়ার কোনো মানেই হয় না, কখনোই না। আর এই আলোচনাটাই আমাদের একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে নিয়ে যায়। সেটা হলো ধৈর্যের শক্তি। ওই যথেষ্ট পর্যন্ত পৌঁছনোর এটাই কিন্তু সবচেয়ে সহজ আর নিশ্চিত রাস্তা। এর পেছনের মূল শক্তিটার নাম হল চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং। ব্যাপারটা খুব সহজ। যখন খুব ছোট ছোট বৃদ্ধিও ভবিষ্যতের আরও বড় বৃদ্ধির জন্য জ্বালানির মতো কাজ করে, তখন এমন সব ফল পাওয়া যায় যা প্রথম প্রথম বিশ্বাসী হতে চায় না, মনে হয় যেন কোনো জাদু। ওয়ারেন বাফেটের কথাই আবার ভাবা যাক। তার এত বিশাল সম্পদের রহস্যটা কিন্তু শুধু এই না যে তিনি একজন ভালো ইনভেস্টর। আসল রহস্য হল তিনি প্রায় পৌনে ১ শতাব্দী ধরে একজন ভালো ইনভেস্টর ছিলেন। তার সাফল্যের আসল চাবিকাঠি হল সময় আর ধৈর্য। শুনলে অবাক হতে হয়, ওয়ারেন বাফেটের মোট $৮.৮ বিলিয়ন সম্পদের মধ্যে $৮.৮১ বিলিয়ন এসেছে তার ৬৫তম জন্মদিনের পর। ভাবা যায়? এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল জাদু। এই অবিশ্বাস্য শক্তিটা আমাদের সাধারণ মস্তিষ্ক সহজে ধরতেই পারে না। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? সবচেয়ে শক্তিশালী আর্থিক হাতিয়ারটা কোনো জটিল স্প্রেডশিট বা সফটওয়্যার নয়, সেটা হলো ধৈর্য। সেই যে শুরুতে আমরা রোনাল্ড রিডের কথা বলছিলাম, একজন সাধারণ দারোয়ান, তার অসাধারণ হয়ে ওঠার পেছনেও কিন্তু এই একই শক্তি কাজ করেছিল। আর এটাই আমাদের বারবার মনে করিয়ে দেয়, টাকার খেলাটা আসলে বুদ্ধির চেয়েও অনেক বেশি আচরণের খেলা।